তুজা খপ করে আকবরের মুখটা চেপে ধরল। ভেতর থেকে সব কথাই শুনেছেন অহাব চৌধুরী। তুজা আর চোখে একবার রুমের ভেতরে দেখে বলল, সি সি আকবর, তুমি আমার বাবার সম্বন্ধে এত খারাপ কথা বললে? এইসব শোনার আগে আমার বাবার মৃত্যু হলো না কেন? অহাব চৌধুরী বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তুজা মিনমিন করে বলল, আবার ভুল করে ফেললাম নাকি? অহাব আকবরকে বলল, আকবর, তোমাকে যে জন্য ডেকেছি সেটা শুরু করো। কি ওখানে ফালতু সময় নষ্ট করছো? ওর সাথে কথা বলা মানে জঙ্গলের সাথে জড়াজড়ি করা। এসো। তুজা চলে যেতে নিলে আকবর টেনে ধরল, স্যার, আমার চশমাটা। তুজা ওপর থেকে নিচ পর্যন্ত আকবরকে দেখে কিছু বলতে যাবে, এমন সময় আকবর বলল, আসলে স্যার, এটা 13তম বিবাহ বার্ষিকীতে বউ এটা গিফট করেছিল। তুজা চশমাটা দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় সোফায় বসে থাকা মেহেরজানকে একটা উড়ন্ত চুমু দিল। মেহেরজান ওর সাথে কথা বলবে না পণ করেছে নেহাতি, নয়তো বাড়িতে আরেক দফা ঘূর্ণিঝড় হয়ে যেত। বাইকে উঠে টেনে তুজা চলে গেল হাওরের পারে। এই শীতের মৌসুমে সেখানে কনকনে বাতাসে মানুষ দাঁড়াতে পারে না, সেখানেই দলবল নিয়ে আড্ডা দেয় তুজা। মানিক আসলো চা নিয়ে। তুজা বাইকে হেলান দিয়ে সিগারেট টানছে। মানিক চা দিয়ে দাঁতের উঁচু পাটি বের করে হেসে বলল, ছোট সাহেব, আমনে অহন আইলেন যে? কেন, আগে আসলে কি তোর বউরে আমারে লগে থাকতে দিতি? মানিক হাসলো, আমি বউ পামো কই থেকে? এইদিকে বিশাল এক কাণ্ড ঘটেছে। তুজা সিগারেটের বাকি অংশটা মানিককে দিয়ে বলল, কি? মানিক সিগারেটে একটা টান দিয়ে বলল, মোকসেদ মাস্টারের মেয়ে ওধাও। তুজা অবাক হয়ে বলল, মোকসেদের মাইয়া শান্তা তো আমাগো কালেকশনে নাই। হেইডাই তো কইতেছি ছোট সাহেব, তার মানে এই গ্রামে নতুন দল ঢুকেছে মাইয়া অপহরণ করার। কোনোভাবে অদিতি ওদের কাছে নাই তো আবার? তুজা সিরিয়াস হলো, ওঠ বাইকে ওঠ, চল জঙ্গলের ভেতরে, আমাকেও ফরেস্ট হাউসে যাবো। মানিক ভয়ে ভয়ে বলল, সেই দিনের কথা ভুলে গেছেন ভাই? আরেকটু হলে সবাই। মানিকের কথা শেষ হওয়ার আগেই তুজা চোখ রাঙিয়ে দেয়। সকাল সকাল সুফিয়ান এসেছে চৌধুরী বাড়িতে। গাড়ি থেকে নেমে সাইফকে কয়েকবার কল দিল, রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। পাশের ফ্ল্যাটে উকি ঝুঁকি দিল কোথাও চামেলিকে দেখা যায় কিনা, কিন্তু দেখা যাচ্ছে না। সাইফও বাইরে আসছে না। হঠাৎ কোনো মেয়েলি হাত সুফিয়ানের পিঠ স্পর্শ করলো। চমকে তাকাতেই দেখতে পেল তার কামনাকৃত মানুষটি। সুফিয়ান হেসে বলল, আরে চামেলি ভাবি, আজ তো তোমায় খুব সুন্দরী লাগছে। রোজকার মতো পিঠ খোলা ব্লাউজ, কোমর আর বুকের ভাঁজ উন্মুক্ত রেখে শাড়ি পরেছে চামেলি। সুফিয়ানের গালে চুলের বেনি দিয়ে আলতো করে বাড়ি দিয়ে বলল, শুধু সুন্দরী? সুফিয়ান চোখ টিপে বলল, আরো সেক্সিও। চামেলি সুফিয়ানের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, যা দুষ্টু ভাবি, দেখো না দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি। সুফিয়ান নিজের বুকে হাত দিয়ে বলল কথাটা। চামেলিকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে বলল, তোমার কোমরের কাছের তিলটা কি সত্যি? চামেলি চুলের বেনি ঘোরাতে ঘোরাতে ভেঙচি কেটে বলল, আমার বাবু অত সময় নেই তোমার সাথে রসের গল্প করা। কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে গেল চামেলি। সুফিয়ান বাড়িতে ঢোকে, আবারও গাড়িতে বসলো। সকাল সকাল চৌধুরী বাড়ির পরিবেশ জাঁকজমক। এ বাড়ির ছোট কন্যা দিঘির 16তম জন্মদিন। বাড়িতে বেশ ভালোই আয়োজন করা হয়েছে, তবে অনুষ্ঠানটা ঘরোয়া, শুধু পরিবার আর আত্মীয়দের নিয়ে। পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। নদী মা কাকির হাতে হাতে সব কাজ করে দিচ্ছে, আর বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে কখন সাইফ নামবে। কিন্তু আজ যে সাইফ একা না, বউ সঙ্গে নিয়েই নামবে। কালো আনারকলি জামা পরেছে নদী, গলায় স্বর্ণের চেনটা জ্বলজ্বল করছে। আধুনিক যুগের হয়েও বড্ড সাদা মাটা মেয়েটা, বলতে গেলে ন্যাচারাল সুন্দর। সায়রা নদীকে বলল, বাড়িতে ফোন করেছিলে? তোর কাকাই, বড় মা সবাই আসছে তো। নদী সাইফ আর অদিতির ভাবনায় এতটাই ডুবে যে মায়ের কথা কানেই যায়নি। সায়রা পুনরায় ডেকে বলল, কিরে মন কোথায় তোর? আঞ্জুমান নদীর হয়ে বলল,
এত চটিস না তো ছোট। মেয়েটা সারাদিন কত কাজ করে, কত দায়িত্ববান। আমার বাচ্চাটা আরেকটা হয়েছে এই বাড়ির বউ। ও তো শুধু নামেই বউ। এত বেলা হলো এখনো স্বামী নিয়ে বেহায়ার মতো শুয়ে আছে। হাবিব চৌধুরী রান্নাঘরে এলো চা চাইতে। সায়রা বলল, শুনেছেন বাড়ি থেকে সবাই কখন আসবে? হাবিব চৌধুরী বললেন, সবাই বলতে শুধু ভাইজান আর তোজাউন আসবে, সাথে বোধহয় আমাদের আকবরও থাকবে। ও এসে যাবে, এসে যাবে। আমাকে কড়া করে এক কাপ চা দাও তো। নদী একটা পাত্র নিয়ে চা বসালো। চুপচাপ কাজ করছে নদী, মুখটা বড্ড মলিন লাগছে। হাবিব চৌধুরী ছোট মেয়ের তুলনায় বড় মেয়েকে একটু বেশি ভালোবাসে। তার এমন মনমরা হয়ে থাকার কারণ খুঁজে পাচ্ছে না। চায়ের কাপটা বাবার হাতে দিয়ে অদিতি আবারও কেকের ব্যাটার রেডি করতে ব্যস্ত হয়ে পড়ল। হাবিব চৌধুরী ভাবলো আজকের অনুষ্ঠানটা মিটে গেলেই কথা বলবে মেয়ের সাথে। চোখ ফেরাতেই দেখতে পেল তার কর্মচারী মেহবুব এসেছে, হাত ইশারা করে ডাকছে খুব জরুরি। হাবিব চৌধুরী সেই দিকে গেল। মিনিট পাঁচেক পরেই অদিতি নামলো নিচে, সাথে সাইফও। নদী খেয়ালই করেনি নিজের মতো কাজ করছে। আঞ্জুমান চৌধুরী বললেন, ওই যে এলো। যেমন স্বামী তার তেমন স্ত্রী। বেলা 12টা বাজে, ঘুম ভাঙে তাদের। আঞ্জুমানের কথায় সিঁড়ির দিকে তাকালো নদী। সাইফ অদিতির কাঁধে হাত দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। একবার দেখেই চোখ সরিয়ে নিল নদী। অদিতি গিয়ে সালাম দিল শাশুড়িদের। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম কাকিমা। আজ সাইফ সাথে আছে বলে বাধ্য হয়ে দুজনকেই সালাম দিল। আঞ্জুমান অদিতিকে বলল, তুমি আমার ঘরে এসে তো একটু। অনদি, পায়েসটা দেখিস মা। সাইফ ভুরু কুঁচকে বলল, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আঞ্জুমান তার ছেলের স্বরে বলল, শুধু বিয়ে করলেই স্বামী হয়ে যায় না সাইফ। স্বামীর অনেক দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলোর খেয়াল রাখো। সাইফ বুঝলো না মানে। আঞ্জুমান হাতের আঁচলে মুছতে মুছতে বলল, একটু পর বাড়িতে আত্মীয় স্বজন, নদী দিঘির বন্ধুরা সবাই চলে আসবে। নতুন বউ, নাকে নাকফুল নেই, হাতে চুড়ি নেই, কেমন দেখায় বলো তো? এগুলো খেয়াল করেছো একবারও? সাইফ উত্তর দিল না। পকেট থেকে ফোনটা বের করে চেয়ারে গিয়ে বসলো। অদিতিকে আঞ্জুমানের সাথে করে ঘরে নিয়ে গেল। আলমারি খুলে গহনা বের করছে, সাথে মেরুন রঙের একটা শাড়িও। অদিতি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আঞ্জুমান শাড়ি আর বেশ কিছু গহনা অদিতির হাতে দিয়ে বলল, এই নাও, ব্লাউজ দিঘির সাইজে আনিয়েছি, আশা করছি তোমার হয়ে যাবে। অদিতি একবার শাড়ি গহনার দিকে তাকালো, একবার আঞ্জুমানের মুখের দিকে তাকালো। আঞ্জুমান আবার বলে, কি হলো, নাও। অদিতি কণ্ঠটা নিচু করে বলল, মা, এতগুলো গহনা যদি আমি হারিয়ে ফেলি? আমি শুধু নাকফুল আর চুড়ি দিন। আর আঞ্জুমান ভুরু যুগল প্রশস্ত হলো। যাক, মেয়েটা লোভী না। সমস্যা নেই, তুমি রাখো। তুমি তো আর বাড়ির বাহিরে যাচ্ছ না, পড়লে বাড়িতেই পড়বে। অদিতি আর কোনো কথা না বলে সে জিনিসগুলো নিয়ে নিল, চুপচাপ নিজের ঘরে চলে গেল। ভয়ে আঞ্জুমানকে বলতে পারেনি যে সে শাড়ি পরতে পারে না। রুমে এসে খাটের ওপরে বসে বসে ভাবছে এখন সে কি করবে। আগে পেটিকোট আর ব্লাউজ পরে নেই, তারপর কোনো রকম ভাবে শাড়ি পরে ফেলবে। কিন্তু যেই দিকে শাড়ি পেঁচাতে যাচ্ছে সেই দিকে এলোমেলো হয়ে যাচ্ছে, কুচিও করতে পারছে না। অনেকক্ষণ শাড়ির সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। সাইফ অনেকক্ষণ নিচে অপেক্ষা করছে, কিন্তু অদিতি আসেনি। বাধ্য হয়ে নিজেই ওপরে এলো, এসে দেখলো অদিতি এই অবস্থায় শুয়ে আছে। সাইফকে দেখে চট করে উঠে বসলো, কোনো রকমে শাড়ি পেঁচিয়ে শরীর ঢাকার চেষ্টা করছে। সাইফের ঠোঁটে শয়তানি হাসি। পরনের কালো হুডির পকেটে হাত ঢুকিয়ে দরজায় মৃদু হেলান দিয়ে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত দেখলো অদিতির। শাড়িটা গায়ে পেঁচিয়ে গোল গোল চোখ করে তাকিয়ে আছে তার দিকে। অমন বিড়ালের বাচ্চার মতো জামা পেঁচিয়ে বসে আছো কেন? অদিতি কাঁদো কাঁদো হয়ে বলল, দেখুন না। সাইফ অমনি সোজা হয়ে দাঁড়ালো। দেখবে, দেখাবে? অদিতি সাইফের ইঙ্গিত বুঝে বলল, ছি, আমি আপনার মতো নির্লজ্জ নাকি? সেই দিন যেই কাহিনীটা করলেন।
সাইফ হাসলো। অনেক বড় চান্স মিস করে ফেলেছেন ম্যাডাম। এইরকম চান্স এর আগে আমি কাউকে দেইনি। যাই হোক, আপনি কি দেখাতে চাইছিলেন সেটা বলুন। অদিতি কিছুটা বিরক্ত নিয়েই বলল, শাড়ি পরতে পারছি না, আপনি পরাতে পারেন? সাইফ সোজা সাপটা উত্তর দিল, না, আমি তো শুধু খুলতে পারি। এখন নদীকে পাঠিয়ে দিচ্ছি, পরিয়ে দেবে। কিন্তু খোলার সময় কিন্তু আমাকে ডাকবে, হুম? অদিতি হা করে তাকিয়ে দেখলো সাইফের চলে যাওয়া। লোকটাকে কেমন অদ্ভুত লাগে অদিতির। এত বড় বাড়ির ছেলে, এত সুন্দর চেহারা, সে কিনা অদিতিকে বউ করতে নিয়ে এসেছে। আবারও কৃতজ্ঞতাও বোধ করে। সেই দিন সাইফ কিনে না আনলে আজ তার কি করুণ দশাই না হতো। সাইফ নদীরকে চোখের ইশারায় ডাকে। নদী গুটি গুটি পায়ে এগিয়ে আসে। সাইফ নদীর কানে কানে বলে, যা, তোর ভাবিকে একটু হেল্প কর। নদী সাইফের মুখের দিকে তাকিয়ে থাকে। সাইফ ঘরের দিকে ইশারা করে। নদী সেই মতোই সাইফের ঘরে চলে যায়। গিয়ে দেখে অদিতি শাড়ি খাটে রেখে শুধু পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। নদীকে দেখেই হাসি ফুটলো অদিতির। এসেছেন আপুই? দেখুন না, আমি কিচ্ছু করতে পারছি না এই শাড়িটাকে। নদী প্রথমে শাড়ির আঁচলটা মাপ মতো সেফটি পিনে আটকে রেখেছে। শাড়ির জমিন অংশটা অদিতির পেটিকোটে গুজে দিল। তারপর দক্ষ হাতে সুন্দর কুচি করে 5 মিনিটেই অদিতিকে শাড়ি পরিয়ে দিল। অদিতি তাকিয়ে তাকিয়ে দেখলো নদীকে। কত গুণী মেয়েটা! রান্না বান্না, শাড়ি পরানো, সব কাজে পারদর্শী। নদীর কথায় অদিতির ভ্রম ভাঙলো। একটা কথা বলবো? বলুন না আপু। নদী অদিতির কানে কানে কানের দুল পরাতে পরাতে বলল, আর একটু সকালে ওঠার চেষ্টা করবে, মা মণিমা খুশি হবে। অদিতি এখনো অতটাও ম্যাচিওর না। কোনো কথা বলে কোন দিকে যাবে বিষয়টা অত বোঝে না। বলে ফেলল, আমি সকালেই উঠি আপু, উনি যেতে দেয় না। নদীর হাত থামলো অদিতির কথায়। মেয়েটা কি বলে এইসব? শোনো, এটা আমাকে বলছো, আর কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা। নদী দেখলো শাড়ি পরে কেমন বড় বড় লাগছে মেয়েটাকে। সাইফের পাশে বড্ড মানাবে। আঁচল দিয়ে মাথায় ঘোমটাটা টেনে দিয়ে বলল, মাথায় ঘোমটাটা দিয়ে থাকবে। মুরব্বি কেউ পরিচিত হতে আসলে সালাম দেবে, বুঝছো? আচ্ছা আপু। নদী অদিতিকে সাথে করে নিচে এলো। সাইফের চোখ আটকে গেল সিঁড়িতে। কি অপূর্ব লাগছে মেয়েটাকে। শাড়িতে প্রথম দেখলো সাইফ। আঞ্জুমান মুচকি হাসলো অদিতিকে দেখে। মনে মনে মাশাআল্লাহ বলল, ছেলেটার পছন্দ আছে বলতে হবে। অদিতি রান্নাঘরে ঢুকতে গেলে আঞ্জুমান বলল, তোমার এখানে আসতে হবে না, সোফায় গিয়ে বসো। শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছো। কথাটা অবশ্য মন্দ বলেনি। নদীর বেস্ট ফ্রেন্ড সিমি এসেছে। নদীকে এসে জড়িয়ে ধরলো। কোথায় ছিলে এতক্ষণ? কখন এসেছি আমি? তোর জন্য বসে আছি। নদী কথাটা বলতে অস্বস্তি বোধ করলো, কারণ সিমি সাইফের জন্য নদীর অনুভূতিটা জানতো। বেস্ট ফ্রেন্ড হিসাবে সবই সিমিকে বলতো নদী। সাইফ ভাইয়ের বউকে শাড়ি পরিয়ে দিতে গিয়েছিলাম। সিমি ইতিমধ্যেই ফোনে শুনেছে সাইফের করা ঘটনা। নদীর হাত ধরে বলল, তোর কি ওকে একটুও হিংসা হয় না? ওকে তুই সাজিয়ে দিচ্ছিস? নদী, সিরিয়াসলি? নদীর চোখের পানি টুকু আড়াল করতে বলল, আমি যাকে ভালোবাসি সেই ওকে ভালোবাসে, আমি ওকে কি করে হিংসা করব? সিমি নদীকে জড়িয়ে ধরে বলল, জানিস, তোর মতন মহান লোকগুলোই জীবনে বারবার ঠকে। অন্যের জন্য নিজের ভালো লাগা বিসর্জন দিয়ে দিস, দিন শেষে কেউ তোদের জন্য থাকে না। বড়সড় কিছু একটা পড়ে ড্রয়িং রুমের কাছের টেবিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। সবাই চমকে সেই দিকেই তাকায়। আচমকা এমন ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। হাসান চৌধুরী ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। এমন কাজটি আর কেউ না, হাবিব চৌধুরী করেছে। হাসান চৌধুরী ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি হাবিব? পাগল হয়ে গেছো? হাবিব হুংকার দিয়ে বলল, পাগল আমি হইনি ভাইজান, সত্যিটা শুনলে পাগল এবার আপনারা হবেন। আঞ্জুমান জিজ্ঞেস করলো, কি সত্যি? কোন সত্যির কথা বলছো? হাবিব চৌধুরী আগুন চোখে অদিতির দিকে তাকালো। অদিতি ভয়ে নদীর হাতটা চেপে ধরেছে।
হাবিব চৌধুরী বজ্র কণ্ঠে বলেন, সাইফ এই নোংরা মেয়েটাকে নিষিদ্ধ পল্লী থেকে কিনে এনেছে। কথাটা বাজ পড়ার মতো পড়ল ড্রয়িং রুমে। চারিদিকে পরিবেশ থমথমে হয়ে গেল, কারোর মুখেই কোনো কথা নেই, সবাই বাকরুদ্ধ হয়ে গেছে যেন। সাইফ এখনো স্বাভাবিক, সবার দৃষ্টি এখন অদিতির দিকে। হাবিব চৌধুরী পুনরায় বলেন, এই নোংরা মেয়ে এই অনুষ্ঠানে এবং এই বাড়িতে কোথাও থাকবে না। সাইফ কাকার কথার বিপক্ষে বলল, কাকা ও কোনো নোংরা মেয়ে নয়, ও সৎ বাবার টাকার জন্য ওকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছিল, তখনই আমি ওকে নিয়ে এসেছি। ও ঢোকেওনি নিষিদ্ধ পল্লীতে। হাসান চৌধুরী ক্ষিপ্ত গলায় বলল, কিন্তু এনেছে তো সেই নষ্ট জায়গা থেকেই। কিন্তু বাবা, এতে ওর কি দোষ বলো? ব্যাস, আর একটা কথাও না সাইফ, সব অতিথিরা এসে পড়ার আগে এই মেয়েটাকে বিদায় করে দাও, ও এখানে কিছুতেই থাকতে পারবে না। সাইফ অদিতির হাতটা চেপে ধরে বলল, ও না থাকলে আমিও থাকবো না। চলো অদিতি। এই ছেলে একবার বাড়ি ছাড়লে আদৌ কোনোদিনও ফেরানো সম্ভব নয়। আঞ্জুমান আটকালো ওদের। অনুষ্ঠান শেষে এই নিয়ে কথা হবে, আপাতত বউ নিয়ে ঘরে যাও। হাসান চৌধুরীও কিছু বলল না, কারণ তার বড় ভাই আসছে। সে কোনোভাবে এই ঘটনা টের পেলে সর্বনাশ হয়ে যাবে। হাবিব চৌধুরীকে সতর্ক করলেন, বড় ভাইজান যেন কোনোভাবেই জানতে না পারে মেয়েটা কোথা থেকে এসেছে। লোক দিয়ে সব কাচের টুকরো ভাঙা জিনিস পরিষ্কার করাচ্ছেন। এই এলো বলে তারা সবাই দ্রুত সব রেডি করতে ব্যস্ত। একজন স্টাফ এসে খবর জানালেন, এসে গেছে বাড়ি থেকে লোকজন। সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ হলো রুমের মধ্যে পায়চারি করছে অদিতি। সাইফ ভেতরের রুমে ঘুমায়। সে ওঠার আগে যাতে অদিতি নিচে না যায় তার কঠোর নিষেধাজ্ঞা জারি করে গেছে। ফলে অদিতি নিচে যেতেও পারছে না। এখন ওর মনে হচ্ছে সকালে আসলে সকালে আসলে নিচে না গেলেই ভালো হতো, কিন্তু না গেলেও বা কি, সত্যি কখনো চাপা থাকে নাকি? একদিন না একদিন সবার সবটা জানারই ছিল। এই শকুনের হাত থেকে বেঁচে ভেবেছিলাম বাবার সাথে পালিয়ে অন্য শহরে গিয়ে আবারও নতুন করে বাঁচবে, কিন্তু সেও অদিতির সাথে বিশ্বাসঘাতকতা করলো, বেচে দিল নিয়ে নোংরা জায়গায়। অদিতি হাঁটু মুড়ে বসে কাঁদছে আর এই সব ভাবছে। সাইফ ব্যালকনিতে বসে সিগারেট টানছে, রাগে তার মাথা টকবক করছে। চাচু এটা জানলো কিভাবে তাও বুঝতে পারছে না। এখন থেকে অদিতিকে আরো বেশি নজরে রাখতে হবে। গমগমে পায়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলেন ওয়াহাব চৌধুরী। হাসান চৌধুরী আর হাবিব চৌধুরী সমস্বরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়াহাব চৌধুরী দুই ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। হা হা, এসো বুকে এসো। পর পর দুই ভাই কোলাকুলি শেষ করলে আঞ্জুমান চৌধুরী এলো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আঞ্জু? আঞ্জুমান মাথায় ঘোমটাটা টেনে বলো, আমি ভালো আছি ভাইজান। বড় ভাবিকে নিয়ে এলেন না কেন? আর তুজাউন কোথায়? ওহাব চৌধুরী সোফায় বসলেন। আর বলো না, তোমার বড় ভাবির কত কাজ, সেসব ছেড়ে আসতে পারেনি। এদিকে ওদিকে দিঘিকে খুঁজে বলো, তা কোথায় আমাদের বার্থডে গার্ল? দিঘি মামনি কোথায়? নদী জলপাই রঙের চুড়িদার পরেছে, মাথায় ওড়নাটা দিয়ে বড় আব্বুকে সালাম দিল, আসসালামু আলাইকুম বড় আব্বু। দিঘি আসছে, ওর বন্ধুদের সাথে রেডি হচ্ছে রুমে। ওহাব চৌধুরী সালামে দিয়ে জবাব নিয়ে নদীকে পাশে বসার জন্য ডাকলেন। নদী গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওহাব চৌধুরীর পাশে বসলো। ওহাব চৌধুরী নদীর মাথায় হাত দিয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের বড় মেয়ে খুব নিষ্ঠাবান হয়েছে। সুখে থাকো মা, সুখে থাকো। নদী মুচকি হেসে বলল, দাদা ভাইয়ের আসার কথা ছিল না বড় আব্বু? ওয়াহাব চৌধুরী হাসতে হাসতে বলল, ওর কথা আর বলো না মামুনি, ও খানিক আগেই গাড়ি থেকে নামলো, কোথায় নাকি যাবে। সেই যে 5 মিনিটের কথা বলে গেল, এখনো আসার নাম নেই। দিঘি স্কাই ব্লু কালারের একটা বারবি গাউন পরেছে,
দুই হাতে গাউন ধরে পুতুলের মতো দৌড়ে এলো বড় আব্বুর কাছে। আসসালামু আলাইকুম বড় আব্বু। ওহাব চৌধুরী হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি বার্থডে মাই গার্ল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নদী উঠে সেখানে দিঘিকে বসালো। দিঘি হাত বাড়িয়ে বলল, আমার গিফট। ড্রয়িং রুমে সবাই হেসে ফেলল। সিমিও আছে সেখানে। দিঘির 12 কি 13 জন বান্ধবীও আছে। ওহাব চৌধুরী পকেট থেকে একটা লাল বক্স বের করলো। তাতে জলজল করছে ডায়মন্ডের রিং। দিঘির হাত উল্টে তাতে পরিয়ে দিল। দিঘির বান্ধবীরা আশ্চর্য হয়ে গেল গিফট দেখে। দিঘি তো খুশিতে আটখানা। সায়রা এখন এলো রান্নাঘর থেকে। ভাইজান, এত দামি উপহার দেওয়ার কি ছিল বলুন তো? ওহাব চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে বলল, কি যে বলো না সায়রা, চৌধুরী বাড়ির ছোট মেয়ে দিঘি, আমাদের আদরের বাচ্চা, তাকে এইটুকু দিব না? সবাই খুব খুশি। ওহাব চৌধুরী পাঞ্জাবির পকেট থেকে আরো একটা গোল্ডের নেকলেসের চিকন বক্স বের করে বলল, আর এটা তোমাদের বড় ভাবি নিজে দিয়েছেন। প্রথমবার স্পেশাল মানুষটার মুখ যেন সোনা ছাড়া না দেখি। আমাদের বড় ছেলে তুজা হলেও বিয়ের আগে সাইফই করলো। চারিদিকে চোখ বুলিয়ে বলল, হাসান কোথায় বৌমা? আর সাইফই বা কোথায়? সকলের মুখের হাসির সাথে সাথে মিলিয়ে গেল। একে অপরের মুখ চাওয়াচাই করলো। ওহাব চৌধুরী তাড়া দিয়ে বলল, ও আঞ্জুমান, বৌমাকে ডাকো। দেখো, তোমার ভাবি এই হারটা আমায় দিয়ে দিল। পই পই করে বলে দিয়েছে বৌমাকে দেখে এটা যেন দিয়ে আসি। হাবিব চৌধুরী বলেন, হো, ওরা তো একটু বাইরে গেছে। সে কি, বাড়িতে অনুষ্ঠান, বৌমা কোথায় গেছে? সায়রা কথা কাটতে বলল, ও আসলে দিঘির জন্য গিফট আনতে গেছে। হাসান চৌধুরী বলল, ওরা এসে যাবে, হ্যাঁ, আর আমরা কেক টেক কাটি, কি বলো? ওহাব চৌধুরী অবাক হয়ে বলেন, সাইব বৌমাকে ছাড়াই কেক কাটবে? না না, ওরা আসুক। হাবিব চৌধুরী হাসান চৌধুরীকে ইশারা দিয়ে দিল। হাসান চৌধুরী বলল, আপনি আমার ঘরে আসুন ভাইজান, কথা আছে আপনার সাথে, আসুন। ওহাব চৌধুরী যেতেই যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচল। হাসান চৌধুরী নানা বাহানায় অনেকক্ষণ আটকে রাখলো ওহাব চৌধুরীকে, কিন্তু ওহাব চৌধুরীর মেজাজ বিগড়ে গেল। সবাই প্ল্যান করলো রুমে নিয়ে দেখা করবে। সবাই প্ল্যান মাফিক ওহাব চৌধুরীকে সাইফের রুমে নিয়ে গেল। দরজায় কয়েকবার নক করার পর সাইফ খুলল। অদিতি তখনও খাটে হাঁটু মুড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নদী আগে আগে রুমে ঢুকলো। সাইফ মন খারাপ করে সালাম দিল ওহাব চৌধুরীকে। আসসালামু আলাইকুম বড় আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কখন এলে তোমরা? সেই কখন থেকে তোমাদের অপেক্ষায় সকলে বসে আছে। সাইফ বড় আব্বুর কথার আগা মাথা বুঝল না। হাসান চৌধুরী ইশারা দিল চুপ থাকতে। ওহাব চৌধুরী উৎসুক হয়ে বলল, কোথায় আমার বৌমা? ব- কোথায়? নদী অদিতির কাছে গিয়ে কানে কানে বলে দিয়েছে, শোনো, এটা হচ্ছে আমাদের বড় কাকা, আমরা ওনাকে বড় আব্বু ডাকি। উনি কিচ্ছু জানে না, বুঝেছো? ঠিক করে কথা বলো। অদিতি বিছানা ছেড়ে উঠে মাথায় ঘোমটাটা টেনে বলল, আসসালামু আলাইকুম বড় আব্বু। পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে থামলো ওয়াহাব চৌধুরী। আরে আরে, থাক থাক মা, ভালো থেকো ভালো থেকো। এতক্ষণ কান্না করার জন্য অদিতির ফর্সা গড়ন যেন লালচে আভায় ছেয়ে গেছে। ওহাব চৌধুরী মুগ্ধ হয়ে গেল অদিতির মুখ দেখে। সন্তুষ্টির হাসি দেখা গেল তার মুখে। উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ রে হাসান, এই চাঁদের টুকরো কোথা থেকে আনলি তুই? গলার হারটা বের করে অদিতির সামনে ধরে নদীকে বলল, মামুনি, এটা ওকে পরিয়ে দাও তো। নদী হারটা অদিতির গলায় পরিয়ে দিল। সাইফ নিশ্চুপে দেখলো সবটা। ওহাব চৌধুরী বলেন, বৌমা, চলো নিচে চলো, দিঘি মামুনির বন্ধুরা অপেক্ষা করছে, কেক কাটতে হবে। সাইফ আয়, এসো সকলে। উপায় না পেয়ে সকলেই গেল ওহাব চৌধুরীর পেছন পেছন। সাইফ বলল, বড় আব্বু, দাদা ভাই আসেনি? এসেছে তো, কোথায় যে গেল? যাক, চলো আমরা কেক কেটে নেই, দিঘির বান্ধবীরা বাড়িতে ফিরবে, আবার আমাদেরও ফিরতে হবে। দিঘি বাবাকে বলল, বাবা, কেক কাটার পর কিন্তু ডান্স করতে হবে।
হাসলো সকলেই। নদী লাল রঙের সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছে দিঘির বার্থডে উপলক্ষে। কেকের ওপরে ১৬ লেখা। দুটো সাদা মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিঘি কেক কাটলো। একে একে সবাইকে খাওয়ালো। অদিতি সিঁড়ির এক পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নদী খেয়াল করলো বিষয়টা। দিঘি ওর বন্ধুদের সাথে সেলফি তুলছে। নদী গিয়ে দিঘিকে বলল, ভাবিকে কেক দিলি না? দিঘি ভেংচি কেটে বলল, ওই বাজে মেয়ের সাথে বাবা আমাকে মিশতে বারণ করেছে। নদী দিঘিকে বোঝাতে বলল, এমন বলতে নেই বোন, যাও ওকে দিয়ে এসো। দিঘি কোনোভাবেই রাজি হলো না। নদী নিজেই এক পিস কেক তুলে নিয়ে অদিতিকে খাইয়ে দিল। অদিতি প্রথমে খেতে চাইলো না। নদী বলল, নাও খেয়ে নাও, আমি বানিয়েছি। অদিতির চোখ পানিতে ঝাপসা হয়ে আসে। নদী জিজ্ঞেস করে, ভালো হয়েছে? উত্তরে শুধু ওপর নিচ মাথা নাড়ায়। দিঘি ওর বন্ধুদের সাথে নাচ করছে। ওহাব চৌধুরী, হাসান চৌধুরী সহ সকলে খেতে বসেছে। বসেনি শুধু হাবিব। ওই নোংরা মেয়ের সাথে বসে সে মোটেও খাবার খাবে না। অদিতি টেবিলের কাছে আসতেই সায়রা ইচ্ছে করে সসের বাটিটা ওর গায়ে উল্টে দেয়। অদিতির শাড়িতে অনেকটাই সস পড়ে যায়। ওহাব চৌধুরী ভুরু কোঁচকে সায়রাকে বলো, দেখে কাজ করবে তো? বৌমা, যাও পোশাকটা পাল্টে এসো। অদিতি বেশ বুঝতে পারলো তাকে ইচ্ছে করেই সরিয়ে দিল। সাইফ বুঝলেও বড় আব্বুর সামনে কিচ্ছু বলল না। চুপচাপ খাবার খাওয়া শুরু করলো। অদিতি চলে গেল রুমে। শাড়ি পাল্টে রুমেই রইল। আর যেতে ইচ্ছে করলো না নিচে। খাওয়া প্রায় শেষের দিকে। তখন তুজা বাড়িতে ঢুকলো। হাতে ইয়া বড় একটা লাল টেডি বিয়ার দিঘির হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে সিস্টার। দিঘিরও খুব পছন্দ হলো উপহারটা। আহ্লাদে গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ দাদা ভাই। তুজা হাসলো। হাসান চৌধুরী, হাবিব চৌধুরী সবাইকে সালাম দিয়ে খাবার টেবিলে বসলো। একে একে সবাই তুজাকে এটা ওটা জিজ্ঞেস করছে। ও মুখে টুকটাক উত্তর দিলেও ওর নজর মূলত দিঘির বান্ধবীরা নাচছে সেই দিকে। মুখে খাবার ঠিকই দিচ্ছে, কিন্তু চোখ দিয়ে গিলছে ফ্লোরে নাচ করতে থাকা মেয়েগুলোকে। মনে মনে বলল, এখানে এতগুলো মেয়ে জানলে আগেই আসতাম। সাইব বলল, দাদা ভাই এত দেরি করলে কেন এলে? আমরা তোমাকে ছাড়াই তো কেক কেটে ফেললাম। তুজা খাবার চিবোতে চিবোতে বলল, এ বাড়ির মানুষ এমনই রে। তোর মুসলমানির সময় ও এমন করেছিল। আমি গেছি ক্রিকেট খেলতে, আইসা দেখি তোর পাখির মাথা মাথা কাইট্টা আলাইছে। সাইফের খাবার তালুতে উঠে গেল। বিষম খেয়ে কাশতে কাশতে লাগলো সাইফ। নদীর নাক মুখ কুঁচকে সরে গেল সেখান থেকে। আঞ্জুমান সাইফকে পানি এগিয়ে দিল। ওহাব চৌধুরীর এই এক জ্বালা, ছেলেটাকে হাজার চেষ্টা করেও শালীন বানাতে পারেনি। তুজা সবার পরে বসলেও খাওয়া সকলের সাথেই হলো। খাওয়া শেষে সবার আগে ওই হাত ধুতে গেল। বেসিংয়ে হাত ধুতে গিয়ে নদীকে বলল, কোন ইয়ারে পড়িস এবার? নদী জবাব দিল, অনার্স দ্বিতীয় বর্ষে। হাত ধোয়া হলে নদী টিস্যু এগিয়ে দিল, কিন্তু তুজা হাত মুছল নদীর ওড়নার আঁচলে। নদীর নাক সিটকায়। সোফায় এসে বসে। দিঘির বান্ধবীরা গিফট আনবক্স করছে। তুজা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেয়েদেরকে। দিঘির এক বান্ধবী বেসিং থেকে হাত ধুয়ে তুজার সামনে দিয়ে যাচ্ছিল। তুজা ডেকে বলো, এই মেয়ে শোনো। জি ভাইয়া। নাম কি তোমার? মেয়েটা হাসি মুখে বলল, জোনাকি। তুজা ভুরু কুঁচকে বলল, তোমার নাম জোনাকি? জি। তুজা বাঁকা হেসে বলল, তার মানে তোমার উটকিতে লাইট জ্বলে? মেয়েটার হাস্যোজ্জ্বল মুখ কালো হয়ে গেল। ভীষণ লজ্জা পেল তুজার মুখের এমন কথা শুনে। মনে মনে ভাবলো, দিঘির ভাইটা কেমন। মেয়েটা মন খারাপ করে বেরিয়ে গেল, কাউকে কিছু না বলেই। তুজা মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আরেক তরফ হাসলো। ওদের যাওয়ার সময় হয়ে গেছে। হাসান চৌধুরী অনুরোধ করে বলল, আজকে থেকে যাও ভাইজান, আজকে থেকে যাও না। ওহাব চৌধুরী হাসান চৌধুরীর হাত ধরে বলল,
থাকবো কি করে ভাই, বাড়িতে মা তোমাদের ভাবি একা আছে। আঞ্জুমান বলল, পরের বার মা আর ভাবিকে নিয়ে আসতে হবে কিন্তু ভাইজান। তুজা সাইফের গলা জড়িয়ে ধরে বলল, ভাই আমি মূলত একটা মালের সন্ধানে এসেছি শহরে, আমায় কি তুই একটু সাহায্য করতে পারিস? সাইফ ভুরু কুঁচকে বলল, মাল? তুজা সাইফের মাথায় আলতো চাপ্পড় মেরে বলল, হারে ভেড়া, বিয়ে করছোস আর এটা বোঝোস না? আরে মেয়ে মেয়ে, মেয়ে বললে ভুল হয়, একটা মেয়ে আর কি। ধরছিলাম গ্রাম থেকে, কিন্তু কাছে পাওয়ার আগেই পালাইছে। খবর পাইছি ঢাকাতেই আছে। ওরে আহ, আটামস ব্যাস, একদিনের জন্যই লাগবো। সাইফ মুচকি হেসে বলল, দাদা ভাই তুমি আর শোধরালে না। আচ্ছা, একদিনের প্রয়োজনে এত হন্যে হয়ে খুঁজছো কেন? দেশে কি আর মেয়ে নেই? ওইটা মেয়ে না রে, পরি পরি, তার জন্যই তো লাগবো। যাক, সেসব তো ঠিক আছে, বাড়িতে যাবি কবে? ওরা টুকটাক কথা বলতে বলতে আসলো। ওহাব চৌধুরী সবার থেকে বিদায় নিয়ে বেরোবে এমন সময় বলল, এই বৌমা কোথায় গেল? ডাকো ওকে, ওর সাথে কথা বলে যাই। তুজা? হ্যাঁ বাবা। তুমি তো ভাইয়ের বউয়ের সাথে আলাপই করলা না, যাও আলাপ করে এসো, আমরা বেরোবো। সাইফ তুজার কাঁধ জড়িয়ে ধরে বলল, চলো তোমাকে আমার বউয়ের সাথে পরিচয় করিয়ে দেই। বড় আব্বু, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও, আলাপ করে এসো। সাইফ তুজাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই তুজা বলল, কোথায় যাব এখন আবার? ওহাব চৌধুরী বলল, কোথায় আবার বললাম, বৌমার সাথে দেখা করে এসো। তুজা শাল গায়ে জড়াতে জড়াতে বলল, আমার অন্যের বইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আট, এখন আর না বের হলে ফিরতে অনেক রাত হবে। আর এখন না বের হলে ফিরতে অনেক রাত হবে। পরে মেহের আবার দরজা খুলবে না। নিজের দাদির নাম তুজার মুখে এভাবে শুনে নদী ফিক করে হেসে ফেলল। সবাই চট করে নদীর দিকে তাকালো। নদী বিষয়টা খেয়াল করে হাসি থামানোর চেষ্টা করে হাত দিয়ে নিজের মুখ ঢাকলো। এমনিতেও নদী খুবই শান্ত আর গম্ভীর, কিন্তু এখন কোনোভাবেই হাসি আটকাতে পারল না, সরে গেল সেখান থেকে। সবাই তুজার আচরণ সম্পর্কে জানে, তবে মেহেরজানকে সবাই খুবই ভয় পায় এবং সম্মানও করে। তাকে নিয়ে এমন কোনো কথা বলা কেবল তুজার পক্ষেই সম্ভব। সবাইকে বিদায় জানিয়ে তুজা আর ওয়াহাব চৌধুরী বেরিয়ে গেল। আকবর গাড়ি চালাচ্ছে, তুজা পাশে বসে আছে আর ওহাব চৌধুরী পেছনে। হঠাৎ তুজা বলল, আচ্ছা আকবর বলো তো, আমার দাদার নাম কি ছিল? আকবর হেসে বলল, কেন ছোট সাহেব? প্রধান হাশেম চৌধুরী। তুজা আবারও বলল, তাহলে বলো আমার দাদির বাপের নাম কি ছিল? পেছন থেকে ওহাব চৌধুরী বলেন, তোমার বাজে কথা বন্ধ করো, ছেলেটাকে গাড়ি চালাতে দাও। কিছু দূর যেতেই আবার জ্যামে আটকে গেল গাড়ি। তুজা জানালার কাচ দিয়ে বারবার মাথা বের করছে। আকবর বলল, ছোট সাহেব আপনি বারবার মাথা কেন বাইরে বের করছেন? দেখছি কোনো মেয়ে দেখা যায় নাকি? ওহাব চৌধুরী আকবরকে ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি আকবর, ওর সঙ্গে কথা বলবে না। আকবর চুপ করে গেল। মিনিট খানিক পর একজন সাংবাদিক এলো। তুজাকে অর্ধেক গাড়ির বাইরে দেখে রিপোর্টার তুজার সামনে মাইক ধরে বলল, স্যার আপনি নিশ্চয়ই জ্যামে পড়ে ভীষণ বিরক্ত বোধ করছেন। তুজা একগাল হেসে বলল, না না, আমার তো সেই ভাল লাগতাছে, আকবর তো নাচতেই চাইছিল। বলো আকবর। রিপোর্টার আবারও বলে, স্যার প্রথমে আপনার নিজের বিষয়ে কিছু বলুন এবং তারপর জ্যামে আপনার ভোগান্তি সম্পর্কে কিছু বলুন। তুজা ছেলেটার মাথা থেকে পা অবধি দেখে বলো, আগে নিজের সম্বন্ধেই বলি কেমন? জি। তুজা সামান্য গলা খাকারি দিয়ে বলো, হ্যালো আমি তুজাউন চৌধুরী। আমি চুমু খেতে ভালোবাসি, যাকে তাকে না, শুধু মেয়েদের। মেয়েদেরও আমি খুব ভালোবাসি। কথা বলতে বলতে জ্যাম ছেড়ে দিল। আকবর আহমেদ হয়ে গেছে, একেবারে আহাম্মক বনে গেছে তুজার কথায়। তাদের বাড়ি ফিরতে রাত 9টা বেজে গিয়েছিল। ঘরে ফিরে দেখে মেহেরজান তখনও সোফায় বসে।
তুজা সোজা ঘরে গিয়ে পোশাক পাল্টে মাফরাল পেঁচাতে পেঁচাতে বের হচ্ছে। তুজার মা জিজ্ঞেস করলো, এখন আবার কোথায় যাচ্ছিস? মেহেরজান পান চিবোতে চিবোতে বলল, কোথায় আবার যাবে? সেই খানায়। তুজা ঠোঁট কামড়ে পেছনে ঘুরে বলল, মায়ের সামনে কিচ্ছু বললাম না, আমি যাচ্ছি মোকসেদ মাস্টারের বাড়ি, বাবা যেতে বলেছে বলে। মেহেরজান চেঁচিয়ে বলল, সেই বাড়িতে তোর কি রে? কোনো জবাব না দিয়েই তুজা চলে গেল। বাইক স্টার্ট করতে করতে বলল, মধু মধু, রসমালাই। বাড়ি থেকে মেহমান পাতলা হতেই হাসান চৌধুরী আলোচনায় বসেছে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত হতে বলেছে সে। হাসান চৌধুরী আর আঞ্জুমান পাশাপাশি বসেছে। হাবিব আর সায়রাও আছে। নদী বাবার পেছনে দাঁড়িয়ে। সকলের সামনে দাঁড়িয়ে অদিতি আর সাইফ। অদিতির চোখে ভীতি, মনে ভয়, ভেতরে আতঙ্ক। কি হতে চলেছে আজ? উনিও কি আজ অদিতিকে তাড়িয়ে দিবে? সেই চিন্তায় অদিতির বুক বারবার কেঁপে কেঁপে উঠছে। কিন্তু সাইফের চোখ মুখ একদম শক্ত। সে তার সিদ্ধান্তে অনড়। হাসান চৌধুরী কপালে হাত দিয়ে বলল, সি সি সি, আমার একমাত্র ছেলে কিনা নিষিদ্ধ পল্লী থেকে মেয়ে কিনে এনে বিয়ে করেছে। এই কথা মিডিয়ার কানে গেলে কি হবে ভেবে দেখেছো? আমার সমস্ত রেপুটেশন, মান, ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। হাবিব চৌধুরী বলল, খারাপ কথা ছড়ায় গাছের আগায়, এ কথা পাঁচ কান হতে সময় নিবে না ভাইজান। আঞ্জুমান বলল, তাহলে এখন উপায়? সবার চোখ সাইফের দিকে, অদিতিরও। সাইফের উত্তরের আশায় চেয়ে আছে সকলে। সাইফ নীরবতা ভেঙে বলল, আমি অদিতিকে ছাড়বো না বাবা। তোমরা মান ইজ্জতের কথা ভাবলে, একটা বারো এটা ভাবলে না যে ওর কি দোষ এখানে? এইটুকুন একটা মেয়ে, ওর সৎ বাবা ওকে বেঁচে দিল, আমি ওকে সেখান থেকে বাঁচিয়ে এনেছি, এতে আমার ভুলটা কোথায় বাবা? সাইফ একটু থামলো, ফের বলতে শুরু করলো, এখন আমি তোমাদের কথা শুনে মেয়েটাকে বাড়ি থেকে যদি বের করে দেই, কি হবে এতে? ওর তো যাওয়ার জায়গা নেই, একদল শকুন ওকে ছিঁড়ে খাবে, নয়তো আবার সেখানেই যেতে হবে যেখানে যাওয়ার মেয়ে ও নয়। এর থেকে বাবা, ও যদি এই বাড়িতে থেকে যায়, এই বাড়ির বউ হয়ে, তাতে কি এসে যায়? হাসান চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফের দিকে। সাইফ ঠিকই বলেছে, তেমন কোনো ক্ষতি তো হয় না। হাবিব চৌধুরী কিছু বলবে, এমন সময় সাইফ বলল, ব্যাস কাকাই, এবার শুধু বাবা বলবে, আর কেউ কিচ্ছু বলবে না। বাবা যদি এখন বলে অদিতিকে এই বাড়িতে রাখবে না, তাহলে তাই সই। ওকে নিয়ে আমি এক্ষুনি এই মুহূর্তে এক কাপড়ে বাড়ি ছেড়ে দেব, কারণ আমি ওর সৎ বাবার মতো ওকে মিথ্যা আশ্বাস দিয়ে ঠকাতে পারবো না। তুমি বলো বাবা। হাসান চৌধুরী নিজের একমাত্র ছেলেকে হারানোর ভয়ে হলেও বলতে হলো, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমি সবটা, তবে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জ করতে হবে। আমার অনেক পরিচিত এবং এলাকার সম্মানিত লোকজন আছে যাদের সাথে তোমাদের পরিচয় করাতে হবে। সাইফের ঠোঁট জোড়া প্রশস্ত হলো। হাবিব চৌধুরী অবাক হয়ে বলল, এ তুমি কি বলছো ভাইজান? হাসান চৌধুরী উঠে দাঁড়ায়, আমার কথা শেষ, এই নিয়ে কেউ কোনো কথা বলবে না। ও আমাদের বৌমা, পুরনো সবকিছু ভুলে যাও। হাসান চৌধুরী ঘরে চলে গেল, আঞ্জুমানও গেল পেছনে পেছনে। নদী নিজের ঘরে চলে গেল সায়রাকে নিয়ে। সোফায় বসে রইল শুধু হাবিব চৌধুরী। সাইফ হাবিবের সামনে অদিতির হাতটা ধরে রুমে নিয়ে গেল।